আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদেশে পাচার অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স কাজ করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বড় অংশ ফেরত আনা সম্ভব প্রত্যাশা। অংশগ্রহণে অযোগ্য হয়ে কেউ নির্বাচনে বাধা দিলে প্রতিহতের ঘোষণা। ঝুঁকি বিবেচনায় লাল হলুদ সবুজে ভাগ করে কেন্দ্রগুলোর নিরাপত্তা কৌশল। এবং প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় স্তন্যপায়ী সহ নানান প্রজাতির বন্যপ্রাণী। টেকসই সংরক্ষণে সচেতনতা জরুরি বলছেন পরিবেশবাদীরা। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ব্যাংক লুট করে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে একটি শক্তিশালী টাস্ক ফোর্স কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্টলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স নামে ওই বিশেষ কমিটিতে বাংলাদেশ ব্যাংক ছাড়াও কাজ করছে দুদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সহায়তা নেওয়া হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি প্রতিষ্ঠানের। বাংলাদেশ ব্যাংক আশা করছে পাচার করা অর্থের একটা বড় অংশ ফেরত আনা সম্ভব হবে। পরাগ আজিমের রিপোর্ট। খোদ মালিকপক্ষেরই লুটের শিকার হওয়া শরিয়াহ ভিত্তিক 5টি ব্যাংককে একীভূত করে সম্প্রতি একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের টাকা ফেরত দিতে মূলধন ঘাটতিতে পড়া ওই দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করার বিকল্প ছিল না বলছে কেন্দ্রীয় ব্যাংক। ওই 5 ব্যাংক সহ দুর্বল ব্যাংকগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ওইসব ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্ক ফোর্স কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যারা যে গোষ্ঠী ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে টোটাল ব্যাংকিং সেক্টরটার সব কিছু লুটে নিয়ে গেছে, আমাদের গভর্নর মহোদয় একটি বিশেষ কমিটি গঠন করেন টাস্ক ফোর্স। এটা হলো স্টোলেন অ্যাসেট রিকভারি সংক্রান্ত। এই কমিটির পরামর্শে বাংলাদেশ ব্যাংক, কোনো ক্ষেত্রে দুদক, কোনো ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু কাজ করছে। এই জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি প্রতিষ্ঠানের সাথেও নিয়মিত যোগাযোগ, তাদেরও সহায়তা নেওয়া হচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি, এই খেলাপি বা পাচারকৃত অর্থের একটি বড় অংশ হয়তোবা রিপ্যাট্রিয়েট করা সম্ভব। পাচার করা অর্থ ফেরত আনার পাশাপাশি লুটেরাদের দেশে থাকা সম্পত্তিও ব্যাংকের করায়ত্ত করা সম্ভব বলছে বাংলাদেশ ব্যাংক। নট অনলি এসালম, যতগুলো বড় বড় ঋণ গ্রহীতা তাদের সম্পত্তি রেখে অ্যাসেট আগেই তো পাচার করে দিয়েছে, মূল অংশ ঋণের বিদেশে অবস্থান করছে, তাদের দেশের ভিতরে নামে বেনামে যত ধরনের স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় সবই যথাযথ আইনি পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে ফেলতে হবে। ওটাকে লিকুইড করলে ওই দ্বারা কিন্তু ঋণের আউটস্ট্যান্ডিং কমিয়ে আনা সম্ভব। যে একজনকে বলি আপনার কাছে আমি 50,000 কোটি টাকা পাই, তার জমি জমা সব বিক্রি করে যে 10,000 কোটিও পাই, তবু তো 50,000 কোটি টাকা কমে 40,000 কোটি টাকা হলো। এই কাজগুলো সঠিক প্রক্রিয়ায় করতে পারলে দুর্বল ব্যাংকের মূলধন ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠি পেয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এর লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদে নির্বাচন কোনো দল প্রতিহত করার চেষ্টা করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রস্তুত কমিশন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য কমিশন বদ্ধপরিকর। ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্র লাল, হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা স্ট্র্যাটেজি ঠিক করা হবে বলেও জানান সিইসি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুর্বৃত্তরা নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, আর তা প্রতিরোধ করছেন বিজিবির সদস্যরা। জাতীয় সংসদ নির্বাচনের একটি ডামি কেন্দ্রের ভোট গ্রহণের নিরাপত্তা মহড়ার দৃশ্য এটি। এবারের নির্বাচনের নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবির ৩৬,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। দেশের সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। গত ২৪শে আগস্ট থেকে নির্বাচনে দায়িত্ব পালনে প্রশিক্ষণ শুরু করেন বিজিবি সদস্যরা। ৪ ধাপে এই প্রশিক্ষণ পর্ব শেষ হবে আগামী বছরের ২২শে জানুয়ারি। বিজিবি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে উল্লেখ করে সিইসি বলেন, দেশের নির্বাচনী কালচার বিবেচনায় নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন। ভোট আসতে আসতে, ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সব কিছু ঠিক হয়ে যাবে। সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া দেশের বাকি সব উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করবে বিজিবি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। দর্শক, আজ জানবো গাইবান্ধার ভোটারদের কথা। যেহেতু আমরা নতুন ভোটার, সেই হিসেবে আমরা চাই যে সুষ্ঠুভাবে যেন ভোট হয়, আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এটুকুই আশা। আর যে এলাকার উন্নয়ন করবে এবং গরিব দুঃখীর পাশে থাকবে, এরকম প্রার্থীকে আমরা চাই। আমি নতুন ভোটার হিসেবে আমাদের এই মাদকের বিরুদ্ধে যাই কাজ করবে এবং গরিব দুঃখীর পাশে যাই থাকবে, আমরা এইরকম একটা প্রার্থী চাই, যিনি আমাদের বিপদে আমাদের পাশে থাকবে, সবসময় এলাকার খোঁজ খবর রাখবে এবং আমাদের পছন্দসই প্রার্থী হলে তাকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। দেশটা যদি উন্নয়ন করতে পারে তাকে আমরা চাই, কিন্তু এমন চাই না কাউকে, কোনো ব্যক্তিকে দুর্নীতি বা কোনো ইয়ে না করে, আমরা সেই রকম ব্যক্তিকে চাই না। আমি তো অন্তত পক্ষে 20, 25, 30 বার ভোট দিয়েছি। এখন জাতীয় এই পরিষদে যারা আসবে, চাচ্ছি তারা শান্তশিষ্ট, ভদ্র এবং এই লোকের জনহিতকর যারা কাজ করতে যারা উদ্বুদ্ধ, এইরকম লোককেই আমরা যোগ্যতা বলে মনে করবো বা তাকেই আমরা ভোটটা দেবো। আমার দেশের জন্য যে ভালো কাজ করবে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে যাকে ভালো লাগবে, যার দ্বারা উন্নয়ন হবে, আগামী ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তাকে ভোট দেওয়া লাগবে। যে তার মধ্যে ইসলামও কেউ অববর্তন গেছে, সেটার যে প্রতি যে লক্ষ্য করবি, সেটাও আমাদের খেয়াল রাখা লাগবে। ভবিষ্যতে আমাদের যেন ইসলামের উন্নয়নও হয় এবং দেশের উন্নয়নও যেন হয়, এই ধরনের লোককে আমরা বেছে নেব ইনশাআল্লাহ। এবার অন্যান্য সংবাদ। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্তন্যপায়ী সহ নানান প্রজাতির বন্যপ্রাণী। তবে বৈরী আবহাওয়া ও আবাসস্থল সংকোচনে হারিয়ে যাওয়া 11 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে অধিকাংশই তৃণভোজী। এসব প্রাণীর টেকসই সংরক্ষণে সুপরিকল্পিত নীতির পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় তৃণভোজী, স্তন্যপায়ী সহ বন্যপ্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন, তৃণভূমি এবং জলাভূমির জটিল বাস্তুতন্ত্রের ভারসাম্য টিকিয়ে রাখছে এশীয় হাতি, হরিণ, বানর,
কাঠবিড়ালি সহ দেশের প্রায় ১৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এদের মধ্যে অধিকাংশই তৃণভোজী। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের মিশ্র চিরসবুজ বনে উল্লুক, হনুমান, বানর, হাতি, বনগরু, হরিণ, কাঠবিড়ালির বসবাস। আর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বিচরণ করে চিত্রা হরিণ, বানর, শূকর। গ্রামীণ পরিবেশ ও চা বাগানে বসতি গড়ে খরগোশ, সজারু এবং লাল বানরের মতো ছোট তৃণভোজী প্রাণী। এসব প্রাণী উদ্ভিদের ফুল, ফল, বীজের বিস্তারে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশগত গুরুত্ব থাকা সত্ত্বেও বন উজাড়, অবৈধ শিকারের পাশাপাশি বনাঞ্চলে সড়ক ও রেল সংযোগের কারণে হুমকির সম্মুখীন তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব প্রাণী সংরক্ষণে সচেতনতার পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকার 9 বছর বয়সী শিশু আফসানা মিহি গুঞ্জন বাবার সঙ্গে থেকে ছাদ কৃষি অনুশীলনে দক্ষ হয়ে উঠেছে। শিখেছে ফল ফসল উৎপাদনের নানান কৌশল। পরিবারের মানুষজন বলছেন এই চর্চা তাকে কৃষি ও প্রকৃতি প্রেমী করে গড়ে তুলছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দক্ষিণ মান্ডার 1200 বর্গফুটের এই ছাদটি ফুল এবং ফল ফসলে ভরা। আর এই ছাদেই খুব ভালো একটা সময় কাটে গ্যালাক্সি আইডিয়াল স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী আফসানা মিহি গুঞ্জনের। এই যে এত সুন্দর বাগানটা, এই বাগানটা কে করেছে? বাগানটা আমার বাবাও করেছে, বাবার সাথে আমিও করেছি। এই গাছগুলো দেখছেন, এত গাছ, এই গাছগুলো আসলে আমি লাগিয়েছি, এই ছোট ছোট গাছগুলো। একটু একটু করে বাবার কাছ থেকে অনেক কিছুই শিখে নিয়েছে এই খুদে ছাদ কৃষক। কাটামুকুটের রাজ্যে সব পানি দিতে হয়, বাট পরিচর্যা একটু কম। তোমার তো কাঠগোলাপের কালেকশন অনেক দেখছি। কালেকশন আরো করব, আরো কাটিং এনেছে বাবা। আর এই যে শিউলি ফুল প্রত্যেক দিন আমি ছাদে এসে এগুলো কুড়িয়ে নিয়ে যাই। আর এই যে গাছের গোড়া আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, সাথী ফসল, এগুলো সাথী ফসল। হ্যাঁ, বাহ বাহ। আর গাছের কিছু হলে আমার মনটাও খুব খারাপ হয়ে যায়। তুমি এত সময় পাও কোথায়? ক্লাস থাকে না তোমার? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2, বাট আমি যখন সকালবেলা ছাদে আসি তখন স্কুল যাওয়ার আগে আমি ছাদে আসি। পরিবারের সদস্যরাও কৃষির প্রতি তার এই আগ্রহকে উৎসাহ দিয়ে আসছেন। রাস্তায় ফুল দেখবে, নানান ফল দেখবে, বাবা এটার গাছ নাই কেন, আমাদের এটার গাছ লাগাও। তারপরে আস্তে আস্তে শুরু। যখনই সময় পায় স্কুল শেষে ওর বাবার সাথে সময় দেয় এখানে ছাদে। বাসযোগ্য সবুজ শহর এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আগামী নিশ্চয়তায় শিশুদের কৃষির প্রতি আগ্রহ করে তোলা জরুরি। নগর সবুজায়নের এই স্পৃহা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। এদের হাত ধরেই আগামীতে রচিত হবে সবুজ নগর, সবুজ শহর, সবুজ দেশ, সবুজ বাংলাদেশ। ঢাকার মান্ডার গুঞ্জনের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ বিকেল 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানের ছোটদের কৃষি পর্বে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ব্রিটেনের বার্ষিক বাজেট পেশ করা হয়েছে। বিভিন্ন বেনিফিট সুবিধা বৃদ্ধি হলেও ব্যবসায়িক আয়ের উপর কর আরোপ করায় ব্যবসায়ীরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করছেন অনেকেই। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সলমান মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। 15 বছর পর ক্ষমতায় এসে লেবার দলীয় সরকারের আবার দ্বিতীয় বাজেট। বুধবার ব্রিটিশ চ্যান্সেলর রেচেল রিভস এমপি হাউজ অব কমন্সে বার্ষিক বাজেট পেশ করেন। এবারের বাজেটে ব্রিটেনবাসীর জীবনমানের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনবান্ধবমুখী বাজেট পেশ করলেও কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। I think this budget will bring a lot of happiness to our families because the benefit, two-child benefit has been scrapped. This will bring more disposable income to our household to help with the children's daily needs and household costs. আমাদের বিজনেসম্যানের জন্য, আমরা বিজনেসের জন্য
অনেক ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা অনেক ট্যাক্স পে করতে হয়, এনআই পে করতে হয়। এইগুলোর মধ্যে আমরা অনেক সাফারে আছি অ্যাট দ্য মোমেন্ট। বিশ্ব মন্দা মোকাবেলায় 20 থেকে 30 বিলিয়ন পাউন্ড অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট পেশ করা হয়েছে, যা কার্যকর করা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। So it's going to be very difficult climate. Inflation is more than 3%. The cost of living is due to increase as well. So this is a difficult time for everyone, and the only winners from this budget will be the people on the child benefits. এবারের বাজেট জনবান্ধব বলে মনে করেন লেবার দলীয় এমপি সারা কোমস। This budget is cutting the cost of living for families across Britain. It will reduce energy bills by £150 per family. We're freezing NHS prescription charges, freezing rail fares, free breakfast for children, and we're bringing 500,000 children out of poverty. This is a Labour budget for our country. যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসুমন, চ্যানেল আই। আগামী মাসের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ৩,০০০-এর বেশি রাজনৈতিক বন্দীকে ক্ষমা এবং আরও ৫,৫০০ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক শাসক। বুধবার এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। তবে বন্দী সাবেক নেত্রী অং সান সুচি এই তালিকায় আছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রায় অজ্ঞাতবাসে আটক আছেন নোবেলজয়ী সুচি। এছাড়া ৭২৪ জনকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত দেশটিতে ২২,০০০-এর বেশি রাজনৈতিক বন্দী, যার মধ্যে ৮০ বছর বয়সী সুচিও আছেন। তিনি মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। রাষ্ট্রীয় টেলিভিশন MRTV জানিয়েছে, জনগণের ভোটাধিকার নিশ্চিত হয় সে লক্ষ্যেই এই ক্ষমা ঘোষণা করা হয়। চলতি বছরের ২৮ ডিসেম্বর দেশটিতে বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এবার কৃষি সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপে প্রতি বছরই কোনো না কোনো নতুন চর জাগে, আবার ভাঙনের কবলে হারিয়ে যায় অনেক জনপদ। গত ৩ বছর ধরে সবুজ চর নামের একটি চরে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। এবার চরবাসী ধানের আবাদ করে ভালো ফলন পেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল। চট্টগ্রামের সন্দ্বীপে নতুন জায়গা সবুজ চর। বিস্তীর্ণ এই চরের মাঠে এবার প্রায় ৪,০০০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোটা সন্দ্বীপের ২৬,০০০ হেক্টর আবাদি জমির সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন চর এলাকা। টানা ৩ বছর ধরে সফলভাবে আমন ধান ফলাচ্ছেন স্থানীয় কৃষক। যেগুলো করছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ধান করতে ধরেন সার লাগে, এই মাডিয়া সার লাগে, এরিয়া সার লাগে, ক্যাশ জিপসাপ দেয়। আশা যদি সব কিছু সোলা না দিই তো অনেক ধান হবে। পানির সুবিধা হইলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো তরমুজ করতে পারবে, তারপরে বিভিন্ন হাঁস খেতি, এগুলো তো হয়তো হাঁস খেতি হবে। দিগন্ত জোড়া চর এবার সোনালী রঙের আমন ধানে ভরে উঠেছে। এতে উচ্ছ্বসিত কৃষক। সরকার থেকে যদি এই শ্বাসের উপরে কোনো একটা ভর্তুকি পাই তাহলে আমাদের জন্য ধরেন উপকার হয়। আমরা এক ফসল করি আর কি, বছরে একবার। এটা যদি সেচের সুবিধা থাকতো, সরকার যদি সুবিধাটা করে দিত, তাহলে আমরা 3বার ফসল ফলাতে পারতাম। স্থানীয় কৃষি বিভাগ বলছে, উন্নত বীজ সরবরাহ এবং প্রযুক্তিগত পরামর্শ নিয়মিত দেওয়া হচ্ছে কৃষকদের। বাংলাদেশ সরকার নতুন চরগুলোকে কেন্দ্র করে অগুচ্ছ প্রোগ্রাম হাতে নিয়েছে। এর মধ্যে আমাদের কৃষি অফিস থেকে চর কেন্দ্রিক আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। তবে উপকূলীয় চরে জোয়ার ভাটার প্রভাব, আকস্মিক লবণাক্ততা বৃদ্ধি আর পরিকাঠামোর ঘাটতি এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা কাটিয়ে উঠতে পারলে শুধু ধান নয়, সবজি, ডাল, ফলমূল সহ অন্যান্য ফসলও আবাদ করা সম্ভব। জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই, সন্দ্বীপ। এবার প্রকৃতি সংবাদ। উপকূলীয় জেলা বরগুনার পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করেছে নিদ্রা সৈকত। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই সৈকত এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় থমকে আছে সম্ভাবনাময় পর্যটন স্থল নিদ্রা সৈকত। সংবাদদাতার তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে সীমাহীন নীল জলরাশি, অন্যদিকে কেওড়া আর ঝাউবনের স্নিগ্ধ ছায়ায় নিদ্রা সৈকত যেন
প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য চিত্র। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বরগুনার তালতলীর উপজেলার সোনাকাটা ইউনিয়নের এই সৈকত ডিসি পয়েন্ট বা সোনার চর নামেও পরিচিত। নোনাপানির অববাহিকায় জেগে ওঠা প্রায় 2 কিলোমিটার সৈকতে জোয়ার ভাটার খেলা আর সোনালী বেলাভূমি মন কেড়ে নেয় পর্যটকদের। এটার ডান পাশে সমুদ্র রয়েছে, যেখান থেকে সূর্য অস্ত দেখা যায়। তারপরে হচ্ছে এই জায়গাটা একটু ডিফারেন্ট জায়গা। ঢাকা থেকে আসছি, তো এই জায়গায় এসে পুরো হারাই গেছি। এত সুন্দর এক্সপেক্টই করি নাই। স্থানীয় যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে এবং নিরাপত্তা নিশ্চিত করে আপনার পর্যটন সুযোগ সুবিধা বাড়াতে হবে, কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ তার কোনো পরিবর্তন করা যাবে না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত খাবার হোটেল ও আবাসন সংকটে থমকে আছে পর্যটন শিল্পের নতুন এই সম্ভাবনা। বেসরকারি উদ্যোক্তাদের এই সব জায়গায় যদি কোনো দেওয়া হয়, জায়গা দেওয়া হয়, কাজ করার সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তোবা এই পর্যটন আরও অনেক দূরে নিয়ে যাওয়া যাবে। পর্যটন শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ প্রশাসনের। সকল ক্লান্তি দূর করার জন্য এই বিনোদন কেন্দ্রগুলোতে আসে। আর আমাদের এখানে যেটা গড়ে উঠেছে একেবারে ন্যাচারালি গড়ে উঠেছে। আমাদের নিদ্রা পয়েন্ট যেটা আছে সেখানে ইতিমধ্যে আমাদের একটা ওয়াশ ব্লক তৈরি করা হয়েছে, তো সেখানে পানির ব্যবস্থা আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে এবং এটা জনগণ ব্যবহার করতে পারবে। সঠিক পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নে দেশের দক্ষিণ উপকূলের প্রধান পর্যটন গন্তব্য হবে প্রকৃতি, সাগর আর সম্ভাবনার স্বপ্ন নিয়ে জেগে ওঠা বরগুনার নিদ্রা সৈকত। প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে পাচার অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বড় অংশ ফেরত আনা সম্ভব, প্রত্যাশা। অংশগ্রহণে অযোগ্য কেউ নির্বাচনে বাধা দিলে প্রতিহতের ঘোষণা। ঝুঁকি বিবেচনায় লাল, হলুদ, সবুজে ভাগ করে কেন্দ্রগুলোর নিরাপত্তা কৌশল। এবং প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় স্তন্যপায়ী সহ নানান প্রজাতির বন্যপ্রাণী। টেকসই সংরক্ষণে সচেতনতা জরুরি বলছেন পরিবেশবাদীরা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।